মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের রাষ্ট্রপতি। বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের অভ্যর্থনা, গার্ড অব অনার প্রদান। কমলাপুর রেল স্টেশন ভেঙে নয়, সামনে নির্মিত হবে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশা জটিলতা, আন্তঃসংযোগে দেশ জুড়ে বাড়বে রেলের গতি। পুঁজি সংকট ও নীতি জটিলতায় মাঝপথেই থমকে যায় অনেক তরুণ উদ্যোক্তার স্বপ্ন। যথেষ্ট নয় প্রশিক্ষণ, পরিকল্পনার অভাবকেই দুষল বিডা। এবং ব্রিটেনের বাজার সুবিধা বহাল রাখতে নেই তৎপরতা। অপ্রচলিত বাজারেও শুল্ক সুবিধা আদায়ে ঢিলেমি। দূতাবাসগুলোকে সচেষ্ট হওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিমান থেকে অবতরণের পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি। এরপর লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করা হয়। তিন বাহিনীর সদস্যদের প্রদর্শনী পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রপতি। সেখান থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হন বিদ্যা দেবী। বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। একই স্থানে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন নেপালের রাষ্ট্রপতি। রাজধানীর কমলাপুর রেল স্টেশন ভেঙে নয়, সামনে নির্মিত হচ্ছে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশা জটিলতা। রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তিতে এই পরিবর্তন। এই আন্তঃসংযোগের ফলে রেল ব্যবস্থাপনায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। MRTA লাইন 6 এর আওতায় মেট্রো রেলে কাজ শুরু হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। পরে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে তা কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। তবে বাদ সাজে এর নকশা। শেষ স্টেশন গিয়ে রেলের শান্টিং পয়েন্ট নির্ধারণ করা হয় কমলাপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে, যা কমলাপুরের মূল স্টেশনের অবকাঠামো ঢেকে দেয়। পাশাপাশি এই স্টেশনকে ঘিরে যে হাব তৈরির পরিকল্পনা ছিল তার সঙ্গেও সাংঘর্ষিক। অবশেষে রেলের আপত্তিতে মেট্রো রেলের শেষ স্টেশনের নকশার পরিবর্তন এনে শান্টিং পয়েন্ট উত্তর পাশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন বিল্ডিং এর আগে MRT লাইন 6 এর সিজার ক্রসিং এর স্থান সংকুলন করার জন্য MRT লাইন 6 এর প্ল্যানে স্টেশন বিল্ডিং উত্তর দিকে স্থানান্তর করা হবে এবং এই বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে ও DMTCL সম্মত হয়েছে। আর শান্তির জন্য এই যে পর্যন্ত রেল মন্ত্রণালয় বলছে নকশা সংশোধনের পর সংঘর্ষ নয় বরং সমন্বয় হয়েছে। আর কমলাপুর রেল স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনার সঙ্গে মেট্রো রেলের কোনো সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রী। সেই সলিউশনটা হলো এইটা স্টেশন, আর এই শান্তি এবং ইয়েটা হলো এই পিছা এদিকে নিয়ে আসলো, এই পাশে পিছনে আর কি, সামনে না। এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ দৃশ্যমান হলেও মতিঝিল থেকে কমলাপুর অংশের কোনো কাজ এখনো শুরুই হয়নি। নকশা নিয়ে জটিলতা কেটে গেছে। সব ঠিকঠাক থাকলে কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনেই হবে মেট্রো রেলের শেষ স্টেশন। এতে করে মেট্রো রেল আর রেলওয়ের মধ্যে যে অন্তঃসংযোগ তৈরি হবে তাতে শুধু রাজধানী ঢাকাই নয়, গোটা বাংলাদেশেরই গণপরিবহন ব্যবস্থার গতি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ জীবন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের 4 লেনের কাজে অধিগ্রহণ করা জমিতে যেন দুর্নীতির মহাযজ্ঞ চলছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কের পাশে জমিতে অনেকে রাতারাতি গড়ে তুলছেন ঠুনকো বহুতল ভবন। কেউ কেউ পুরানো ভবন সংস্কার করে নতুন দেখিয়ে বেশি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের 4 লেনের জন্য সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার বিভিন্ন অংশে ঘরবাড়ি সহ জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণকৃত জমিতে থাকা অনেক বহুতল ভবন ও ঘরবাড়ির অর্থ জমির মালিককে বুঝিয়ে দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এই সুযোগে এক শ্রেণীর জমির মালিক অধিক অর্থের আশায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাতারাতি গড়ে তুলছে বহুতল ভবন। এসব বহুতল ভবন অনেকটাই ঝুঁকিপূর্ণ বলছে স্থানীয়রা। আর অনেক পুরাতন ভবনের মালিক নতুনভাবে রং করে নতুন ভবনের সমপরিমাণ টাকা উত্তোলনের চেষ্টা করছে বলে অভিযোগ সচেতন মহলের। বিল্ডিং গুলো যে করতেছে রাতারাতির মধ্যে, এগুলো বিল্ডিং সবগুলো ঝুঁকিপূর্ণ। রডের বদলে বাঁশ আর নামমাত্র সিমেন্ট আর বেশিরভাগ বালু। অভিযোগ অস্বীকার করে সদ্য নির্মাণ করা এই ভবন মালিক বলেন, নিয়ম নীতি মেনেই মহাসড়কের পাশে নিজ জমিতে ভবন নির্মাণ করছেন তিনি। আমার পাওয়ার জন্য করি নাই, আসলে আমাদের ওদিকে আগেও জায়গা গেছে, পরে আমরা এই জায়গাটা কিনে রাখছিলাম। গণবিজ্ঞপ্তি জারির পরও কোনো জমির মালিক যদি নতুন করে কোনো স্থাপনা নির্মাণ করেন, সেজন্য কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না বলে জানান এই কর্মকর্তা। জায়গাগুলো অলরেডি কিন্তু ভিডিও করা হয়ে গেছে, যারা করবেন অসৎ উদ্দেশ্যে তারা কোনো কিছু পাবেন না। আর প্রকল্পের অধীনে থাকা কোনো জমিতে নতুন ভবন নির্মাণ করা হলেও সরকারি অর্থ লোপাটের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কেউ যদি এখন অসৎ উদ্দেশ্যে কোনো ভবন তৈরি করে কম্পেনসেশন পাওয়ার আশায়, তাহলে কিন্তু সেই কম্পেনসেশন পাবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই 4 লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যের বাজার সুবিধা বহাল রাখতে এখনও নেই কোনো তৎপরতা, এমন দাবি করে পোশাক রপ্তানিকারকরা বলছেন দক্ষিণ আফ্রিকা, রাশিয়ার মতো সম্ভাবনাময় অপ্রচলিত বাজারে শুল্ক সুবিধা আদায়ে নেই কোনো প্রচেষ্টা। এ অবস্থায় দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে দূতাবাসগুলোকে সচেষ্ট হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ ঘটেছে যুক্তরাজ্যের, আবার উন্নয়নশীল দেশ হতে চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়ের ৬২% আসে ইউরোপের বাজার থেকে, যেখানে জিএসপির আওতায় শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। আবার ইউরোজোনের একক দেশ হিসেবে বাংলাদেশি পোশাকের দ্বিতীয় শীর্ষ ক্রেতা দেশ যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর এখনও শুল্ক সুবিধা অব্যাহত রেখেছে দেশটি, তবে কোনো চুক্তি না হয় ঠিক কতদিন এই সুবিধা পাওয়া যাবে তা নিয়ে দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। বায়োলেটারাল অ্যাডভান্টেজটা কিন্তু ট্রেডের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেট টু স্টেট হয়, সেই জায়গায় আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টও এই ব্যাপারে দেখবে যে আমাদের দেশের জন্য কোনটা ভালো। ইউকে হয়তো এই জায়গাটাতে এখন আমাদের কি কিছুটা ছাড় দিয়ে রেখেছে, বা কতদিন রাখবে ডব্লিউটিওর অধীনে যে কোনো একটা এগ্রিমেন্টে আমাদের যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। রপ্তানিকারকরা বলছেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও বাজার সুবিধা নিশ্চিত করতে দূতাবাসগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়। দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ, প্রত্যেকের তুলনায় আমরা পিছিয়ে। ব্রাজিল, মেক্সিকো, সাউথ আফ্রিকা, রাশিয়া, এই দেশগুলো একটা বড় মার্কেট। যদিও এই মার্কেটে আমরা এক্সপোর্ট করছি, বাট এক্সপোর্ট বাড়ানোর জন্য এই ডিউটিটা, ট্যাক্সটাকে কমানোর আমাদের কাজ চলছে। বর্তমান প্রেক্ষাপটে বাজার সুবিধা আদায়ে যুক্তরাজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্তরাজ্যের বাজারেও যাতে আমরা বিশেষ সুবিধা পেতে পারি, সেই লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালানো দরকার। স্পেশাল সুবিধা প্রাপ্তিটা যেন এলডিসি হিসেবে আমাদের অবস্থান, তার সাথে যেন যুক্ত না থাকে। ব্রেক্সিটের পরপরই চীন, জাপান সহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তৎপর হয়েছে যুক্তরাজ্য। এই সুযোগকেই কাজে লাগানোর পরামর্শ রপ্তানিকারকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পুঁজি সংকট ও উদ্যোক্তা বান্ধব নীতি না থাকায় মাঝপথে ভঙ্গ হচ্ছে অনেক তরুণ উদ্যোক্তার স্বপ্ন। তাদের দাবি, শুধুমাত্র প্রশিক্ষণ দিয়েই ছেড়ে না দিয়ে সহজ শর্তে ঋণ দেয়া সহ উদ্যোক্তা বান্ধব পলিসি তৈরি করতে হবে। তবে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিচালকের মতে সঠিক ব্যবসা পরিকল্পনার অভাব ও খাত ভিত্তিক প্রশিক্ষণ না থাকা উদ্যোক্তা সৃষ্টির বড় বাধা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। ইসরাত মুন্নি মাস্টার্স শেষে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ছোট্ট বুটিক হাউস দিয়ে যাত্রা শুরু করেন। 2 বছর আগের শুরুটা স্বল্প পুঁজি দিয়ে হলেও আর্থিক যোগানের অভাবে এই তরুণ উদ্যোক্তার স্বপ্ন এখন ভঙ্গের পথে। আমরা বিভিন্ন ব্যাংকে যাচ্ছি বা বিভিন্ন সংগঠনে যাচ্ছি, তখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে জামানত প্রয়োজন। এখন আমাদের যদি পর্যাপ্ত টাকাই থাকতো তাহলে তো আমরা আসলে ব্যাংকের কাছে যেতাম না। উদ্যোক্তাদের অভিযোগ, শুধুমাত্র প্রশিক্ষণের ব্যবস্থা করলেও পুঁজির অভাব ও
ব্যবসায়িক কাগজপত্র করতে নানা জটিলতায় মাঝপথেই থেমে যেতে হয় তাদের। এক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও ব্যবসার জন্য অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টিতে সরকারের সাথে একযোগে কাজ করতে চায় বেসরকারি ফাউন্ডেশনগুলো। ট্রেড লাইসেন্স করতে গেলে যদি এত সময় লাগে, এত টাকা খরচ করতে হয়, তাহলে আসলে আমরা এই ক্ষুদ্র বিনিয়োগটা বিজনেসে করব নাকি এই লাইসেন্সিংয়ের জায়গায় করব? তো দেখা যায় একটা সময় গিয়ে লাইসেন্স করতে করতে আর ব্যবসা করার পুঁজি থাকে না। আইসিটি মিনিস্ট্রি আমাদের সাথে একটা এমওইউ করেছে আমাদের ট্রেনিং সুবিধার জন্য। এর আগে আরেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে আমাদের এমওইউ হয়েছে, তারা আমাদের উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে, যেহেতু এখানে অনেক লোকজন একত্র হয়েছে। সরকার যদি আমাদেরকে এই কাজে ইনভলভ করতে চায়, ডেফিনেটলি আমরা একসঙ্গে কাজ করতে চাই। প্রশিক্ষণের পাশাপাশি সঠিক ব্যবসায়িক পরিকল্পনা ও পুঁজির যোগান সফল উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন এই কর্মকর্তা। কোন সেক্টরে বিজনেস করলে ব্যবসাতে ঝুঁকির সম্ভাবনা কম, সেগুলো আইডেন্টিফাই করা দরকার, সেগুলো আমরা তাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এরপর ফান্ডিং একটা বড় ইস্যু, তো ফান্ড রেজ করার ক্ষেত্রে তাদেরকে আমরা যেটা করছি, বিভিন্ন ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, অ্যাঞ্জেল ইনভেস্টর যারা আছে, ভেঞ্চার ক্যাপিটাল ইনস্টিটিউট যারা আছে, তাদের সাথে আমরা তাদেরকে সংযুক্ত করে দিচ্ছি। সরকারিভাবে 24,000 উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ বাবদ প্রায় 50 কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা যদি তাদেরকে এখন খাত ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর মোকামে প্রকারভেদে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে চালের দাম। এতে সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিলাররা তাদের মজুদ চাল বাজারে ছাড়ার কারণেই কমছে চালের দর। আর বাজার সহনীয় রাখতে প্রশাসনের তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গেল 1 মাস ধরেই লাফিয়ে কয়েক দফায় বাড়ে চালের দর। দর বৃদ্ধিতে আয় ব্যয়ের হিসাব মিলাতে নাজেহাল নিম্ন আয়ের মানুষ। তবে মার্চের 15 পর থেকেই নওগাঁর মোকামে সব ধরনের চালের দর কেজিতে 2 থেকে 3 টাকা কমতে শুরু করেছে। দর কমায় সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। বাড়ছিল, একটু কমেছে, এখন একটু ভালো আছে। বর্তমানে চালের যে বাজার, এটা মোটামুটি সহনীয়। আর এখন বাজারে চাল 60 টাকা করে পাচ্ছি, যেটা আগে 65 টাকা করে কিনেছিলাম। মিলাররা তাদের মজুত করা চাল বাজারে ছাড়ার কারণে দর কমছে বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা। বস্তা প্রতি 100 টাকা কমছে। আগে বেচা হতো 2850 টাকা, এখন 2700 টাকা বেচা হচ্ছে, 2750 বেচা হচ্ছে। বড় বড় ব্যবসায়ীরা এটা এখন ক্রমাগতভাবে পর্যায়ক্রমে এগুলো বাজারজাত করছে, যার জন্য চালের প্রভাবটাও নিম্ন গতির দিকে ধাবিত হচ্ছে। চালের দর কমে আসায় বেড়েছে বেচা কেনা, আরও দর কমবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। যারা ধান গোডাউনে স্টক করেছিল, তারা এখন ধানগুলো ছেড়ে দিচ্ছে, চালগুলো ছেড়ে দিচ্ছে। এই কারণে সামনে নতুন আসবে, এই কারণের জন্য দামটা 2-3 টাকা কমে গেছে। পার কেজিতে বর্তমানে 2 থেকে 3 টাকা কম এখন বর্তমানে বাজার চলছে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অপচয় বন্ধ করার তাগিদ দিলেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সক্ষমতার সবটুকু কাজে লাগানোর আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, খেলাপি ঋণ নিয়ে তুলনামূলক খারাপ অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। মুজিব বর্ষে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার উদ্বোধন করা হয় মুজিব কর্নারের। এ উপলক্ষে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের, যেখানে উঠে আসে আর্থিক খাত সহ দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন ও পথনকশার নানা দিক। অগ্রগতির পথে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শক্ত ভূমিকা রাখতে হবে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, এমন তাগিদ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, জনতা ব্যাংকের সঞ্চয় প্রবৃদ্ধি ভালো হলেও খেলাপি ঋণ নিয়ে ব্যাংকটির অবস্থান সন্তোষজনক নয়। মূলধনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকে অনেক কম আছে। নন পারফর্মিং লোন ইন্ডাস্ট্রি অ্যাভারেজের চেয়ে অনেক উপরে আছে, এমনকি রাষ্ট্র মালিকানা ব্যাংক চেয়ে বেশি আছে। তো সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনাদের কভার করে আসতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আরও বেশ কয়েক বছর জনমিতিক সুবিধা ভোগ করবে বাংলাদেশ। এই সুবিধা কাজে লাগিয়ে টেকসই করতে হবে উন্নয়ন অগ্রগতি। আমাদের যে সমস্ত অপচয়গুলো আছে আমাদের ইকোনমিতে বিভিন্ন এলাকায়, যে ডিস্টরশনগুলো আছে, যেগুলো অ্যাভয়েড করতে পারেন, আর একটা এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ, ট্রান্সপারেন্ট অ্যান্ড ভাইব্রেন্ট অর্থনীতি যদি আমরা খাড়া করতে পারেন, তাহলে আমাদের যে সক্ষমতা আছে, এই সক্ষমতাগুলোর হাত ধরে আমরা অবশ্যই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। এ সময় কোন কোন অঞ্চলকে কিভাবে দ্রুত উন্নয়নের তালিকায় নেওয়া যায় সে ব্যাপারে প্রস্তাব পেলে তা আসছে বাজেটে অন্তর্ভুক্তির আশ্বাস দেন অর্থমন্ত্রী। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
মুন্সিগঞ্জে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে অসংখ্য মুরগির খামার। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকে মিলছে প্রয়োজনীয় সহযোগিতাও। এসব খামার থেকে বছরে কোটি কোটি ডিম ও মাংস উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন অনেক পরিবার। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের পূর্ব শিলমান্দি গ্রামের লিটন গাজী কয়েক বছর আগে বার্ড ফ্লুতে মরে যায় খামারের সব মুরগি, কিন্তু থেমে থাকেননি। আবারও মুরগির খামার করে এখন স্বাবলম্বী তিনি। তার খামারে আছে 12,000 মুরগি। এলাকার অনেক যুবক খামার করে আত্মনির্ভরশীল হয়েছেন। 12,000 মুরগি এবং 15-20 জন আমার খামারে কাজ করে। আমি এখন নিজেই আমার খামারে মানুষ দিয়ে কাজ করাইতে পারতেছি। মুরগিগুলো এখন আমার 11.5 হইতে 11.5 ডিম আসে প্রতিদিন। এই ফার্মটা একটা মডেল, যার প্রশংসা করা না করে পারছি না। অনেক মানুষ আগ্রহী করার জন্য চেষ্টা করতেছে, আরও ফার্ম করবে। জেলায় মুরগির খামার করতে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। আমাদের উদ্দেশ্য চলে আসছে শুধু চিকিৎসা নয়, খামারি তৈরি করা, এইরকম উদ্যোক্তা তৈরি করা, যার জন্য আমরা চিকিৎসার পাশাপাশি এই উদ্যোক্তা তৈরির জন্য আমরা সচেষ্ট আছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় 61টি মুরগির খামার রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নওগাঁর বরেন্দ্র এলাকার হোপার পোকার আক্রমণে আমের মুকুল ঝরে পড়ছে। এতে কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় শঙ্কায় বাগান মালিক ও চাষিরা। অবশ্য ছত্রাক রোধে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। নওগাঁর বরেন্দ্র এলাকায় বিস্তীর্ণ আমের বাগানে ছেয়ে গেছে মুকুলে। কোনো কোনো বাগানে আমের গুটিও এসেছে, কিন্তু মার্চের প্রথম থেকেই কুয়াশার কারণে বাগানে দেখা দিয়েছে হোপার পোকার ছত্রাক। আমের ফলন ধরে রাখতে ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। নিয়মিত আমরা গাছে পানি টানি সবকিছু প্রস্তুত করছি, গাছের ফলন যাতে ঝরে না পড়ে। দিনে তাপমাত্রা করা হচ্ছে এবং রাতে তাপমাত্রা নরম হচ্ছে, এই কারণে মানে আমের একটু বাধাগ্রস্ত হতে পারে। গেল বছর থেকে এবার ভালো আমার আছে, দানা ভালো আছে, যেহেতু কুয়াশা যদি থাকে তারপরে ভালো আছে। কৃষি বিভাগ বলছে আমের ভালো ফলন নিশ্চিতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি একটি ভালো মানের ছত্রাকনাশক, বিশেষত ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক, সাথে হপারের আক্রমণ রোধের জন্য আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের ছত্রাকনাশক, এটা মাত্রা অনুযায়ী কৃষকদেরকে প্রয়োগের জন্য বলছি। নওগাঁর বরেন্দ্র এলাকায় এবার 26,500 হেক্টর বাগান থেকে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নওগাঁ। বৈরী আবহাওয়ায় বোম্বে লিচুর গাছে ফুল না আসায় কাঙ্ক্ষিত ফলন না হওয়ার আশঙ্কায় দিনাজপুরের চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিরল লিচু বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। দুলাল, ফয়সল, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে বিরূপ আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে কিন্তু বোম্বে যে লিচু রয়েছে সেটার মুকুল কিন্তু গাছে আসেনি। এই কারণে বাগান মালিক এবং কৃষকরা কিন্তু কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আশঙ্কা করেছেন। তবে অন্যান্য জাতের যে লিচুগুলো রয়েছে, বিশেষ করে মাদ্রাজি, কাঁঠালি, হাড়িয়া, বেদানা এবং চাইনিজ লিচু, এই লিচুগুলোর কিন্তু মুকুল গাছে গাছে রয়েছে, আসছে। এবং যারা বাগান মালিক এবং কৃষক তারা কিন্তু এই গাছগুলোকে এখন পরিচর্যা করছেন। তবে কৃষি বিভাগ যেটি বলছেন যে লিচুর কম ফলন হওয়ার যে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটি তারা যেটা বলেছেন যে অতি বৃষ্টির কারণে এটি হয়েছে এবং গাছে কম ফলন যদি এবার হয় তারপরে কিন্তু বাগান মালিক, ব্যবসায়ী এবং কৃষকরা কিন্তু গতবারে যে দাম পেয়েছিলেন এবারও কিন্তু সেই দামটি তারা পাবেন। কারণ এবার দিনাজপুরে 13টি যে উপজেলা, সেই উপজেলায় কিন্তু প্রায় 6,200 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা ধরা হয়েছে আপনার 45,000 মেট্রিক টন। তবে আমি যেসব বাগান মালিক এখানে যারা আছেন তাদের সঙ্গে যেটি কথা বলেছি, তারা বলেছেন যে বোম্বে লিচুর যে বাগান মালিকরা রয়েছেন তারা অত্যন্ত হতাশাগ্রস্ত এবং এই কারণেই যে লিচুর ফলনের মুকুলের জায়গায় কিন্তু নতুন নতুন পাতা এসেছে, এই পাতার কারণে কিন্তু কোনো মুকুল হয় নাই। এই কারণে তারা কিন্তু আপনার আশা করছেন যে এইবার তারা যেমন ফলন পাবেন না। তারপরেও কিন্তু আমরা আপনাকে বলে রাখি যে গতবার এখানে যে লিচু যে বেচা কেনা হয়েছে সর্বোচ্চ এখানে হয়েছে এবং বাগান মালিক, কৃষক এবং ব্যবসায়ী সবাই কিন্তু আপনার গতবার লাভবান হয়েছেন। যে
প্রত্যাশিত ফলন নিয়ে শঙ্কায় থাকা দিনাজপুরের লিচু চাষিদের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। নীলফামারীতে সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষক। কৃষি বিভাগ জানায় সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে 220 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেন 30 জন কৃষক। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সূর্যমুখী ফুল আবাদ করায় বাম্পার ফলন হয়েছে। গতকাল দুপুরে কুমারগাড়ি এলাকায় মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান মোকসেদুল মমিন সহ অর্ধশতাধিক কৃষক অংশ নেন। করোনা ভাইরাসের প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, শস্যদানা ও প্রাণীর রোগ ব্যাধি বাড়বে। এতে বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। এমন আশঙ্কার কথাই জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO। সংস্থাটির জরিপে বলা হয়েছে বিশ্বব্যাপী 250 কোটির বেশি মানুষ কৃষি খাতের সাথে জড়িত, যাদের বেশিরভাগই নিম্ন মধ্য আয়ের দেশের মানুষ, যারা তাদের জীবন মান উন্নয়নের জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল। খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থাটি বলছে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রাণী ও খাদ্যের উৎপাদন কমে যাওয়ায় বিশ্বব্যাপী 2008 থেকে 2018 সাল পর্যন্ত কোটি কোটি ডলার ব্যয় হয়েছে। এ সময় প্রায় 5,000 কোটি ডলার ক্ষতির শিকার হয়েছে এশিয়া। জাতিসংঘের পূর্বাভাসে বলা হয়েছে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 100 কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নামবে। এই বিপুল সংখ্যক মানুষের জীবন মানের অবনমন হবে শুধু করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলা করতে না পারায়। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ গেছেন রোমাঞ্চ প্রিয় এক ব্যক্তি। গবেষণার জন্য সংগ্রহ করেছেন খনিজ, পানি ও সামুদ্রিক প্রাণী। সমুদ্রের এত নিচেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব, যা সহজেই প্রবেশ করছে মানুষের খাদ্যচক্রে। প্রশান্ত মহাসাগরের মাঝেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এটি চ্যালেঞ্জার দ্বীপ নামেও পরিচিত। রিচার্ড গ্যারিওট সেই ব্যক্তি যিনি প্রথমবারের মতো সাগরের এত গভীরে গেছেন সাবমেরিন দিয়ে। মূলত প্যাসিফিক প্লেট আর ফিলিপিন্স প্লেটের যেখানে সংঘর্ষ হয়েছে সেখানেই মারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছে। এখানে কিছু ব্যতিক্রম পাথর আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর। এখান থেকে কিছু পাথর গবেষণার জন্য সংগ্রহের চেষ্টা চলছে। পৃথিবীর গভীরতম স্থান থেকে পানিও নিয়ে এসেছেন গ্যারিওট। সেখানে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে সেটি দেখার জন্য স্ক্রিপস ইনস্টিটিউট অফ ক্যালিফোর্নিয়া এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। দক্ষিণ আর উত্তর মেরুর লেক, নদী আর সমুদ্র থেকে সংগ্রহ করা সব পানিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। গভীর সমুদ্রে নতুন প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু এই প্রাণীর দেহে অনেক প্লাস্টিক পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিক থেকে পুরো খাদ্যচক্রকে অবমুক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এটি এত গভীর যে এভারেস্ট পর্বতকে উল্টো করে দিলেও 1 কিলোমিটার কম হবে মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছাতে। আমি পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি মেরু থেকে মেরুতে, মহাকাশে, এমনকি সমুদ্রের গভীরে যাওয়ার সাহস করেছে। দুর্লভ হওয়ার আগেই গবেষণার জন্য এখানকার কিছু বৈচিত্র্য আমি সংগ্রহ করেছি। তবে হতাশার বিষয়, সমুদ্রের এত নিচেও ক্ষুদ্র প্লাস্টিকের অভাব নেই। খাদ্যচক্রেও এগুলো অনায়াসে প্রবেশ করছে। এটি বন্ধ করতে হবে। গ্যারিওট জানান তার বিশ্বাস নতুন প্রজাতির অনেক প্রাণের অস্তিত্ব এই মেরুগুলোতে পাওয়া যাবে, যেগুলো আগে দেখেনি বিজ্ঞান। রিচার্ড গ্যারিওট মহাকাশ আর সমুদ্রের নতুনত্ব আবিষ্কার করতে ভালোবাসা একজন। বিশ্বের প্রথম ব্যক্তি রিচার্ড, যিনি উত্তর মেরু, দক্ষিণ মেরু, আন্তর্জাতিক স্পেস স্টেশন, এমনকি মারিয়ানা ট্রেঞ্চ গেছেন। 1 সপ্তাহ আগেই প্রশান্ত মহাসাগরের গভীর স্থানে গেছেন তিনি। 7 মাইল যেতে সময় লেগেছে 4 ঘন্টা। 12 ঘন্টার অভিযানে 4 ঘন্টা লেগেছে পৌঁছাতে, 4 ঘন্টা লেগেছে পৃথিবী পৃষ্ঠে আসতে, আর 4 ঘন্টা সময় লেগেছে স্যাম্পল সংগ্রহে। গ্যারিওট ভূতাত্ত্বিক সামগ্রী, সামুদ্রিক প্রাণী আর পানি সংগ্রহ করেছেন গবেষণার জন্য। রিচার্ড গ্যারিওটের বাবা ওয়েন গ্যারিওট ছিলেন নাসার একজন মহাকাশ বিজ্ঞানী। 1986 সালে তিনি অবসরে যান। যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস স্টেশনে তিনি ছিলেন 2 মাস। বাবা ছেলে একসাথে অ্যান্টার্কটিকায়ও অভিযান চালিয়েছেন। 2019 সালে মারা যান ওয়েন গ্যারিওট। এরপর থেকে একাই পৃথিবীর রহস্য ভেদ করে চলেছেন রিচার্ড। জানুয়ারিতে তিনি নিউ ইয়র্কের এক্সপ্লোরার্স ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের রাষ্ট্রপতি। বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের অভ্যর্থনা, গার্ড অব অনার প্রদান। কমলাপুর রেল স্টেশন আড়াল করে নয়, সামনে নির্মিত হবে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশা জটিলতা, আন্তঃসংযোগে দেশ জুড়ে বাড়বে রেলের গতি। এবং পুঁজি সংকট ও নীতি জটিলতায় মাঝপথেই থমকে যাচ্ছে অনেক তরুণ উদ্যোক্তার স্বপ্ন। যথেষ্ট নয় প্রশিক্ষণ, পরিকল্পনার অভাবকেই দুষল বিডা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।